খাগড়াছড়িতে ইউপিডিএফ এর হামলায় নিহত 13 সেনা সদস্য আহত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। সহিংসতা ইন্ধনের অভিযোগ পার্বত্য বিষয়ক উপদেষ্টা। নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ চান বিশিষ্টজনেরা। শঙ্কা নেই অভয় সিইসির। সরকারের কাজে বিএনপি জামাতপন্থী আমলাদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। সুষ্ঠু নির্বাচনের আশা সফরসঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। হজের 3 প্যাকেজ ঘোষণা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ব্যয় 4,67,000 টাকা। এবার বিমান ভাড়া কমেছে 13,000 টাকা, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। পূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দিনভর সংঘর্ষে থমথমে খাগড়াছড়ির পরিস্থিতি। দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন পাহাড়ি নিহত হয়েছে জানিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। সংঘর্ষে একজন মেজর সহ 13 সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। এদিকে সেখানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও 144 ধারা ভঙ্গকারীদের গ্রেপ্তারের নির্দেশও দেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নানান ইস্যুতে থমথমে অবস্থা খাগড়াছড়িতে। রবিবার সকাল থেকে ইউপিডিএফ প্রসূতি গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। তাদের উপর ইটপাটকেল ছুড়লে গুইমারা জোনে 2IC সহ 12 জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনা সদস্যরাও 15 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার বেশ কয়েকটি ঘর ও দোকানে আগুন দেয়া হয়। এ সময় ইউপিডিএফ প্রসূতি গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনতার উপর ব্রাশ ফায়ার করে। এদিকে পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মহড়া ও 144 ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই, অন্যরকম ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব কি যারা বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা এই দায়িত্ব কি তারা নিবে? তারা কখনো নিবে না। সুতরাং এই যে আমরা যারা বাবারা আছি, মারা আছি, সমাজে ধর্মীয় গুরুরা আছি এবং অন্যান্য যারা আছে, আমাদের একটা দায়িত্ব রেখে এই কাজটা করে যেতে হবে যে দয়া করে এই কাজগুলো করবেন না। একটা লিমিট আছে, ওই লিমিট থেকে ক্রস করা যাবে না। এর আগে শনিবার জম্মু ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহানজন পাড়া ও উপজেলা পরিষদ এলাকার 2 পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে আহত হন 23 জন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় 144 ধারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। আসন্ন নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের এমন উপদেষ্টাদের চিহ্নিত করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে সুশীল ও বুদ্ধিজীবী সমাজ। পাশাপাশি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে কমিশনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ বিশিষ্ট শিক্ষাবিদদের। তবে নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জানান, যে কোনোভাবেই নির্বাচনকে নিরপেক্ষ করতে কমিশন প্রস্তুত। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সুশীল সমাজ ও বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে প্রথমবারের মতো সংলাপ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে রবিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথম পর্বে সুশীল ও বুদ্ধিজীবী সমাজের সাথে সংলাপে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন সংশ্লিষ্ট কাজে শিক্ষকদের নিয়োগ না করা সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় সুশীল ও বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের যদি আপনারা মনে করেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা
কোন পদাধিকারী এই নির্বাচনে অন্তরায়, সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হতে পারে, তার ব্যাপারেও আপনারা জনসমক্ষে জানান। এমনকি তার পদত্যাগও দাবি করতে পারেন। তার নির্বাচন কমিশন স্বাধীন কমিশন হিসাবে তার সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয়, তথ্য প্রবাহ এবং মিডিয়ার স্বাধীনতা, এটা কিন্তু বজায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া যেরকম ম্যানেজ করতে হবে, মিডিয়ার যে মেইনস্ট্রিম মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, এটা কিন্তু অবাধ রাখতে হবে। এটা নিশ্চিত করার আমি মনে করি দায় এবং দায়িত্ব আমাদের সবার, শুধু ইলেকশন কমিশনের না। বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে কমিশনের সংলাপ দুপুর 2:30টায় শুরু হয়ে চলে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচন ও গণমাধ্যমের নীতিমালা তৈরি, নির্বাচনকে স্বচ্ছ করতে গণমাধ্যম কর্মী বা ক্যামেরার উপস্থিতি বৃদ্ধি সহ কমিশনের পরিকল্পনার বাইরেও নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন শিক্ষাবিদেরা। যত চোখ আপনার আশেপাশে রাখা যায়, এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট কিছু ভেরিফিকেশন লাগবে। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে, নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। পরে নির্বাচন কমিশনার জানান, আইন ও বিধি মেনে আসন্ন নির্বাচনকে স্বচ্ছ করার বিষয়ে প্রস্তুত কমিশন। বলেন, এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন। এবং ইনশাআল্লাহ উই হ্যাভ ডেভেলপড এ সেল, আমরা সেন্ট্রাল কমিউনিকেশন সেল থাকবে এবং আমরা অলরেডি এটার উপরে কাজ করছি। উই আর ফুললি অ্যাওয়্যার অফ দি কনসিকুয়েন্সেস অফ সোশ্যাল মিডিয়া অ্যাবিউজ এন্ড অলসো অ্যাবিউজ অফ এআই। নির্বাচনকে কিভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ করা যায় সে বিষয়ে সুশীল সমাজের সাথে শুরু হওয়া এই সংলাপ চলবে 1 মাসেরও বেশি সময় ধরে। অনেক পরামর্শ দিয়ে গেছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি জামাতপন্থী আমলাদের বাধায় ঠিকভাবে কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সিভিল মিলিটারি আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত না করে শুধু গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত করার তাগিদও দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর 2 মাস ছুটি থাকা, অনভিজ্ঞতা, যে কোনো সময় পদ ছাড়ার আশঙ্কা সহ নানা কারণে ঠিকমতো কাজ করতে পারেননি তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি জামাত সব জায়গায় নিজেদের লোক সেট করার পরই সরকারের পদত্যাগ চাইছেন বলে অভিযোগ করেন তিনি। বাকি মেয়াদে সাংবাদিকতা সুরক্ষা আইন করলেও বাকি কাজ করতে আরও সময়ের প্রয়োজন বলে মন্তব্য তার। আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায় এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত 1 মাস। বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনার ফেসিস্ট মুক্ত না করে, কর্পোরেশনকে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে ফেসিস্ট মুক্ত করবেন, এটা আসলে সম্ভব না। গত 1 বছরের বাংলাদেশ আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। ফ্যাসিবাদের পতন হলেও গণমাধ্যমে এখনও ফ্যাসিবাদের ধারা চলমান বলে মন্তব্য করেন বক্তারা। অর্থবহ গণতন্ত্রের জন্য সাংবাদিকদের আর্থিক শারীরিক নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন তারা। আইন আদালত বা প্রেস কাউন্সিল বা কিন্তু কোনো কমিশন আপনাকে নীতির পথে আনতে পারে না। যেটি আনতে পারে সেটাতে স্বনিয়ন্ত্রণ, গ্রহণযোগ্য জাতীয়ভাবে একটা নীতিমালা তৈরি থাকতে হবে যে আমরা এই মান অনুসরণ করব সংবাদ মাধ্যমে। আমাদের দল সহ সব দলেরই ম্যানিফেস্টোতে সুনির্দিষ্টভাবে বলা উচিত যে আমরা এটা করবো, এটা আমরা করবো না। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। তারা কি আইন প্রস্তাব করবেন নাকি অন্য কোনো সংবিধানে কোনো সুরক্ষা প্রস্তাব করবেন? জনগণের আস্থা ফেরাতে গণমাধ্যমের কেবলা রাজনৈতিক দল ও সরকার থেকে জনগণের দিকে ফেরানোর কথা বলেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডেতে অংশ নিয়ে সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আওয়ামী লীগকে ছাড়াই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেন এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দেন। বলেন, জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এই শক্তিটা যেন হারিয়ে না, এই জাতিসংঘের বেশি আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে, এ কাজে অংশ নিতে হবে প্রবাসীদেরও। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি বাঁচায় রাখলে ওকে রেমিটেন্স বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হল রেমিটেন্স। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যাতে আমরা সবাই এক হয়ে যাই, একই একটা বিষয়, বাংলাদেশের বিষয়ে। আগামী যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসন, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই ফিরে আসবে। আমার দলের পক্ষ থেকে স্পষ্ট আমরা একটা কমিটমেন্ট করছি। প্রথম, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন আপোষ নেই। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি, এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ শহর নহে। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এবং আপনারা যারা প্রবাসী আছেন, যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নির্লক্ষ সভা করা, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে জ্যান্ত করে দেখেছিলেন যারা আপনারা সেই মানুষেরা। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসন সংস্থার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসব্যাক। দুর্যোগ প্রবণ এলাকায় স্বল্প মূল্যে জলবায়ু সহনশীল আবাসন তৈরিতে সহায়তা করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন শর্ত এনে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে সমাবেশ করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। এতে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের বাইরে জনগণের ওপর কেউ কিছু চাপাতে চাইলে তা প্রতিহত করা হবে। তারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কোন কোন অপশক্তি চায় বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক। দাবি করে নেতারা বলেন, একটি রাজনৈতিক দল চায় তাদের পছন্দ মতো সরকার বসাতে। এতে দুর্বল সরকার তৈরি হলে সংকট আরো বাড়বে বলেও শঙ্কা বিএনপি নেতাদের। মনে হয় নির্বাচন আর দরকার নাই,
নির্বাচন দরকার নয়, তাদের মন মতো সরকার বসতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সরকারটাই বা কিভাবে বসবে? আপনারা কি চান? আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। 2026 সালের জন্য আলাদা 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি প্যাকেজে এবার হজের সর্বনিম্ন খরচ পড়বে 4,67,000 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ হবে সর্বনিম্ন 4,67,000 টাকা। গতবারের চেয়ে এবার বিমান ভাড়া প্রায় 13,000 টাকা কমেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26শে মে হতে পারে পবিত্র ঈদুল আজহা। এবছরের মতো আগামীবারও বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন প্রায় 1,27,198 জন মুসল্লি। আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। আগামী বছরের হজ যাত্রাকে সামনে রেখে সরকারিভাবে 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রথম প্যাকেজে হারেম শরীফের 700 মিটারের মধ্যে থাকার বিশেষ ব্যবস্থাপনার হজের খরচ পড়বে 6,90,597 টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ পড়বে 5,58,000 এবং তৃতীয় প্যাকেজে হজের খরচ পড়বে 4,67,000 টাকা। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2 ও তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় D+ ক্যাটাগরির সার্ভিস সহ মুআল্লিম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায়, মদিনায় হবে মারকাজি এলাকায়। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। এই যে হজ প্যাকেজ 3 আজিজি আমরা নিচ্ছি, ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন আলোচনার ভিত্তিতে বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,000 টাকা। তবে এই দাম কোনোভাবেই সরকারি খরচের তৃতীয় প্যাকেজের কমে হতে পারবে না। হজ এজেন্সি সমূহের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। বেসরকারি কর্তৃপক্ষ যদি মনে করেন একেবারে খাবার ছত্রই করবেন, 5 স্টার হোটেল রাখবেন, নেমেই খাবার শরীরে ঢুকবেন ক্লক টাওয়ার, তাহলে তো একটু বেশি হবেই। এই সুযোগ আমরা ওনাদেরকে দিয়েছি। আগামী বছর হজের ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। তবে এতে যেতে পারবে না 12 বছরের কম বয়সী শিশুরা। 70 বছরের বেশি বয়সী কেউ যেতে চাইলে তাকে সর্বোচ্চ 50 বছর বয়সী সঙ্গী নেওয়া সহ ডাক্তারি সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে ধর্ম মন্ত্রণালয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বিহিত পূজা দিয়ে ভক্ত পুণ্যার্থীরা মর্ত্যলোকে আমন্ত্রণ জানালেন দেবী দুর্গাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা। দুর্গোৎসব ঘিরে উৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। মহালয়া থেকেই দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়ে যায়। তবে রীতিনীতি মেনে মূল পূজা শুরু হয় মহাষষ্ঠীতে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল 9:58-তে কল্পারম্ভের বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী জাগরণের আরাধনা। ঢাক, ঢোল, কাঁসার বাদ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মহাষষ্ঠীর এই দিনটির বিশেষ তাৎপর্য আছে হিন্দু শাস্ত্রে। দেবী গজে আগমন করবেন। গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা হবে, অর্থাৎ ধান এবং অন্যান্য অর্থকরী ফসল এগুলোর বৃদ্ধি ঘটবে। আর দেবীর গমনের বিষয়টা হচ্ছে দোলা। দোলাতে মনে করা হয় যে মরক হয়। মরক মানে হচ্ছে রোগ ব্যাধি। আমরা আশা করব যে আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কোনো রকম রোগ ব্যাধি বিস্তার লাভ করবে না। রাজধানীতে এবার 259টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় 7টি বেশি।
সারা দেশে মোট ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে। এর সংখ্যাটিও গতবারের তুলনায় প্রায় ২,০০০ বেশি। দেশের অস্থিরতা কাটিয়ে আনন্দ উল্লাসে পূজা উদযাপনের আশা সনাতন ধর্মের অনুসারীদের। প্রতি বছরই মা আসে, আমাদের অনেক ভালো লাগে। অবশ্যই দেশ ও দেশের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করেছি, সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এইটাই মার কাছে প্রার্থনা। I am very happy that lot of people are here and they are celebrating Durga Puja. আমাদের জগৎ মাতার কাছে প্রার্থনা করলাম যেন আমাদের সবার সন্তান, উনি তার সন্তান হিসাবে আমাদের মঙ্গল দান করেন, আমাদের মনে সাহস দেন, আমাদের শক্তি দেন। তো এই পুজোর মধ্য দিয়ে আমাদের আগামী দিনগুলো যেন আমরা পৃথিবীর সবাইকে নিয়ে আনন্দে এবং সুখে থাকতে পারি। পূজায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে তাই জাতীয় মন্দির সহ সব পূজা মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 5 দিনের এই পূজা উৎসব শেষ হবে 2রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা আসছেন হাতিতে চড়ে, বিদায় নেবেন পালকিতে। দেবী দুর্গার কাছে দেশ শান্তি কামনায় প্রার্থনা করছেন ভক্ত পুণ্যার্থীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবার সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য, 430 প্লাটুন বিজিবি সদস্য এবং 70,000 পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশ থেকে এবং দেশে বসে কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন, পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। এ সময় তিনি বলেন, খাগড়াছড়িতে অস্থিতিশীলতা নিরসনে সব পক্ষকে সাথে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বৈঠকে বসে সমাধানের চেষ্টা করছেন। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। যেতে পারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে, আইন শৃঙ্খলা সংখ্যা বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। পূজা অবশ্যই ভালোভাবে হবে, অবশ্যই ভালো। আমি এই পর্যন্ত চিটাগাঙে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকায় পরিদর্শন করেছি। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। বর্তমান পরিস্থিতি আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। রাজধানীতে 259টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। পূজা ঘিরে নিরাপত্তার আশঙ্কা না থাকলেও 89টি মণ্ডপ অধিকতর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এসব মণ্ডপে পুলিশ বাড়তি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি। পূজা মণ্ডপের নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা থাকায় কেউ অপচেষ্টার সুযোগ পাবে না বলেও আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার। বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজা ঘিরে বড় ধরনের কোনো নাশকতার শঙ্কা নেই, তারপরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোমা ডিসপোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দেবেন। বলেন, প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও থাকবেন। পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পূজা মণ্ডপে 4টি শ্রেণীতে ভাগ করে 24 ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক, ঐক্যের প্রতীক। আমি আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন, বন্ধুবান্ধব সহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়, নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে।
বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক রীতি। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করছে, করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ব্যালট পেপার ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, এবারের ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান, প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হলেও দ্রুততম সময়ে কাজ শেষ করতে তাদের সহযোগী ভেন্ডর নীলক্ষেতে ৮৮,০০০ ব্যালট ছাপে। কিন্তু ভেন্ডর নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে জানতে চাইলে ভেন্ডর লিখিতভাবে ভুল স্বীকার করে। তবে কর্তৃপক্ষ জানায়, ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা নির্বাচনের সুষ্ঠুতা কোনোভাবেই প্রভাবিত করেনি, কারণ কাটিং, প্রি স্ক্যান, সুরক্ষা কোড আরোপ ও রিটার্নিং কর্মকর্তাদের সিল স্বাক্ষর ছাড়া কোনো ব্যালট ব্যবহারযোগ্য নয়। ডাকসু নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেন উপাচার্য। অনেক ঝুঁকি নিয়ে আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, যেটি সর্বমহলে একরকম গ্রহণযোগ্যতা পেয়েছে। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। প্রতিষ্ঠার ৫৪ বছর উদযাপন করল বিমান বাহিনী। মহান মুক্তিযুদ্ধে জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনী এই দিনকে বিমান বাহিনী দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে বিমান বাহিনীর সব ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্টগুলোতে ডকুমেন্টারি প্রদর্শন, মসজিদগুলোতে দোয়া মোনাজাত ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে তেজগাঁওয়ে বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে বিমান বাহিনীর সদস্য ও বিমান বাহিনীর সাবেক প্রধানদের উপস্থিতিতে সমন্বিত প্রীতি ভোজের আয়োজন করা হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ৭১-এর ২৮ সেপ্টেম্বর একটি অটার ও একটি ড্যাকোটি বিমান, একটি আলোয়েট হেলিকপ্টার ও বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান সেনা ও বেসামরিক বৈমানিক সহ ৫৭ জন সদস্য নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। আমাদের লক্ষ্য আকাশপথের সার্বভৌমত্ব অটুট রাখা, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। একই সাথে শান্তিকালীন সময়ে জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবদান আরও জোরদার করাও আমাদের লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসন্ন দিনে বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে নিজের অবস্থান সুদৃঢ় করবে। খাগড়াছড়িতে অবরোধের নামে নিরীহ জনতা ও সেনাবাহিনীর ওপর পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু চত্বরে হয় এই বিক্ষোভ সমাবেশ। এতে ইউপিডিএফ সহ পাহাড়ে সক্রিয় সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানানো হয়। এ সময় পিসিসিপির সভাপতি শাহাদাত হোসেন কায়েস বলেন, ধর্ষণের মতো মানবিক ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে সেনা বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা, নিরীহ গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ এবং ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের তীব্র নিন্দা জানান বক্তারা। বলেন, এসব আক্রমণ গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়,
এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার নকশা। পিসিসিপির নেতারা এ বিষয়ে সরকারের নীরবতারও কড়া সমালোচনা করেন। আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বয়সালের কঠিন শর্ত নতুন করে 1,62,000 টাকা খরচ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে কয়েকশো কর্মী বিক্ষোভ করেন। প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। কর্মীরা জানান, সব প্রক্রিয়া শেষ করার পরও 2024 সালে 31 মে নির্ধারিত সময়ের মধ্যেই নানা কারণে মালয়েশিয়া যাওয়া হয়নি প্রায় 18,000 কর্মীর। কর্মীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কয়েক দফা পদ্ধতি পরিবর্তন করেছিল মন্ত্রণালয়। শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার আলোচনায় আটকে পড়া কর্মীদের মধ্যে প্রথমে 7,800 জনকে সরকারি প্রতিষ্ঠান বয়সেলের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। কর্মীদের অতিরিক্ত আরও 1,62,000 টাকা খরচ এবং প্রশিক্ষণ নিতে হবে। কর্মীরা বলেন, আগে 5 লাখ টাকার বেশি দিয়েছেন। 1 বছরের বেশি সময় অপেক্ষার পর নতুন করে এই কঠিন শর্ত বাড়তি টাকা নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। হঠাৎ করে বয়সেল থেকে একটা মেসেজ আসছে ট্রেনিং করার জন্য 15 দিনের। তো আমাদের 15 দিনের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কেন 1.5 থেকে 2 মাস ট্রেনিং শেষ হয়ে গেছে, এখনো আমাদের কোনো প্রসেসিং হচ্ছে না। তোমরা যে যাবা ঠিক আছে, 1,62,500 টাকা লাগবে। তখন বলছি কেন আমাদেরকে 69,000 টাকা দিতে হবে, 1,62,000 টাকা, এবং কারা যাবে এবং নতুন করে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। আমরা তো ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা থাকলে তো আমরা আগে না করতাম, কারণ এখন আমরা কিভাবে দেবো? সবাই তো কেউ লেখাপড়া করে, কেউ চাকরি করে, কেউ তো রাজমিস্ত্রি কাজ করে নাই এবং কৃষি কাজ করে নাই। আগে তো 5 লাখ দিয়েছি, এখন কেন গভর্নমেন্টে আমাদেরকে 1,62,500 টাকা বলতেছে? আমরা 5 থেকে 7 লক্ষ টাকা দিছি, এখন সেটা দাঁড়িয়ে 10 লক্ষ টাকা হয়েছে। এখন কেউ বাড়ি বিক্রি করে দিছে। ধার দেনা করে টাকা আনছি, আজকে দেনার দায়ে আমি এর আগে আন্দোলনে বলে গেছি যে আমার অবস্থা, আমি পলাতক অবস্থায় আছি। 31 মে যাইতে পারলাম না, এই অফিসে আমাদের অনেক ঘুরাইছে, পাসপোর্টটা পর্যন্ত চাইছি, আমরা দেয় নাই। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হকের মতে, সমাজে নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের অভাবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন সুবিধার প্রকৃত দাবিদাররা। নানা অনিয়ম ও দুর্নীতিতে ব্যাহত হচ্ছে এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রাও। সরকারের উচিত কর্মসূচির পরিধি বাড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এক সাক্ষাৎকারে কথা বলেন মানসুরুল হক। জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে, তার মধ্যে ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া হচ্ছে অন্যতম। তো এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য প্রধান অন্তরায় বা বাধা হচ্ছে অনিয়ম বা দুর্নীতি। আমরা দেখেছি জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা সব ক্ষেত্রেই কিছুটা অনিয়ম বা নৈতিক মূল্যবোধের যে একটা ব্যাপার ঘটছে। আমরা দেখেছি যে 5,000 থেকে 25,000 টাকা পর্যন্ত ঘুষ দিচ্ছে। অসহায় গরিব মানুষকে বাংলাদেশ সরকার সাহায্য করছে, বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য। তো এই কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও যদি আমরা অনিয়ম বা দুর্নীতি করি, তাহলে তো এই দেশ বা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হবে না, এই দেশের উন্নয়ন হবে না। শুরু হয়েছে ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফার। অফারে থাকছে ই-বাইক সহ নিশ্চিত উপহার ও মূল্য ছাড়। অফারটি উপভোগ করা যাবে চলতি বছরের শেষ দিন পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল ইন ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই পাওয়া যাবে নিশ্চিত উপহার। সেই সঙ্গে অন্যান্য কম্পিউটার অ্যাক্সেসরিজে থাকছে 50% পর্যন্ত মূল্য ছাড়। বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসে একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন ট্যাকিয়ন ইলেকট্রিক বাইক পাবার সুযোগ। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিও আদিল হোসেন নোবেল এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী 51 জন তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে বিসিবি নির্বাচন কমিশন। গতকাল 3 ক্যাটাগরিতে 60 জন মনোনয়নপত্র কিনলেও 9 জন সরে দাঁড়িয়েছেন। ক্লাব কাউন্সিলর রফিকুল ইসলাম বাবুর দাবি, সমঝোতার কোনো সুযোগ নেই। এদিকে জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক সহ 4 জন পরিচালক। মনির হোসেন খানের রিপোর্ট। মনোনয়নপত্র কেনার দিনে নিশ্চিত হয়ে গেছে ভোট হচ্ছে না বরিশালে। রবিবার ফর্ম জমা দেওয়ার দিনে নিশ্চিত হলো খুলনা ও সিলেট থেকেও পরিচালক আসছেন বিনা ভোটে। শনিবার বরিশালের প্রার্থীর নাম জানানো হয়নি, এবার তার নাম নিশ্চিত করেছে বিসিবি নির্বাচন কমিশন।
ভোলার কাউন্সিলর শাখাওয়াত হোসেন বরিশালের একমাত্র প্রার্থী। খুলনা থেকে 3 জন ফর্ম তুললেও জমা দিয়েছেন 2 জন। শনিবার জাতীয় দলের নির্বাচক ছিলেন আব্দুর রাজ্জাক, পরের দিনই তিনি হয়ে গেলেন পরিচালক। খুলনা থেকে তার সতীর্থ জুলফিকার আলী, সিলেটেও একমাত্র প্রার্থী রাহাত শামস। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে 3টি, চট্টগ্রাম 4টি, খুলনা 2, রাজশাহী 4, রংপুর 3, বরিশাল 1 এবং সিলেট 1। মোহাম্মদ জুলফিকার আলী খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, আর খান আব্দুর রাজ্জাক, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা এখনই বলতে পারবো না। বাকি 4 বিভাগে নির্বাচন হবে, তবে রংপুর থেকে ফর্ম কেনা 6 জনের 3 জনই হাল ছেড়ে দিয়েছেন। ঢাকার 3 জনই থাকছেন ফাইটে। চট্টগ্রামে গায়ক আসিফ আকবর সহ প্রার্থী 4 জন। ক্রিকেট পাড়ায় নির্বাচনে সমঝোতার গুঞ্জন, তবে ক্লাব ক্যাটাগরিতে মনোনয়নপত্র নেয়া 32 জনের মধ্যে 30 জনই তাদের ফর্ম জমা দিয়েছেন। নাম প্রত্যাহার করেছেন 2 জন। ক্লাব প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু সমঝোতার কথা স্বীকার না করলেও একেবারে উড়িয়ে দেননি। এটা আমরা আহ্বান জানাই যে সবাই আসুক, আসলে এটা অনেক ভালো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তো আরেকটা জিনিস হলো, আসলে সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না, কারণ হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল, সেইগুলি আমরা উত্থাপন করেছি। জমজমাট লড়াইয়ের আভাস সাবেক ক্রিকেটার ও শিক্ষা প্রতিষ্ঠানের কোটায়। এখানে পদ 1টি, প্রার্থী 3 জন। আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে চান তিনি। বাংলাদেশ সুন্দর একটা জায়গা, এখানে স্পোর্টসের অনেক, ক্রিকেটের বিশেষ করে অনেক ডেভেলপ করার জায়গা আছে। আমার মনে হয় যে ঠিকমতো প্ল্যানিং করলে, রাইট পিপলগুলোকে নিয়ে আসতে পারলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে ক্রিকেট অনেক উপরে যেতে পারে। সোমবার যাচাই বাছাই শেষে পরদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে পিসিবির নির্বাচন কমিশন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর হামলায় নিহত 13 সেনা সদস্য সহ আহত অনেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। সহিংসতা ইন্ধনের অভিযোগ পার্বত্য বিষয়ক উপদেষ্টার। নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ চান বিশিষ্টজনেরা। শঙ্কা নেই অভয় সিইসির। সরকারের কাজে বিএনপি জামাতপন্থী আমলাদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। সুষ্ঠু নির্বাচনের আশা সফর সঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। হজের 3 প্যাকেজ ঘোষণা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ব্যয় 4,67,000 টাকা। এবার বিমান ভাড়া কমেছে 13,000 টাকা, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। পূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।